এই ধরনের বিহেভিয়ার কখনো দেখেছেন কিনা? পাইকা বলে সেটাকে, সে নন এডিবল আইটেমগুলো খেয়ে ফেলে। তো ওরকম একটা বাচ্চার সাথে আমি কাজ করেছিলাম আমেরিকায়। সে হলো হ্যান্ড গ্লোভস আছে না, সে হ্যান্ড গ্লোভস খেয়ে ফেলে। তো 4 বার তার হচ্ছে পেটে অপারেশন করে এগুলো বের করতে হয়েছিল, কারণ সেটা তো হজম হবে না, তাই না? আর এজিটেশন আছে, প্রপার্টি ডিস্ট্রাকশন আছে, এগুলো কমন ইস্যুস থাকে চ্যালেঞ্জিং বিহেভিয়ারের ক্ষেত্রে। তো এই চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলো কেন হয়? এগুলো অনেকগুলো কারণে হয়ে থাকে, আমি এখানে কয়েকটা মেনশন করেছি। দেখেন, তার হচ্ছে ডিস্ট্রাকশনাল ফ্যাক্টর। আমরা অনেক সময় ডিস্ট্রাকশন যথাযথভাবে দেই না, তার কারণে এই তার বিহেভিয়ার দেখা দেয়, বা যেভাবে দেওয়ার কথা সেভাবে না দিয়ে আমরা অন্যভাবে দেই। ভয়েসটা যেভাবে করার কথা সেটা না করে আমরা ভয়েসটা একটু উঁচু করে বলি, তার জন্য কিন্তু অনেক সময় বিহেভিয়ার ইস্যুস দেখা দেয়। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যা সেন্সরি ইস্যুস আছে, তার সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। যার দেখা গেল সে লাউড নয়েজ পছন্দ করে না, ওভার ক্রাউডি কোনো প্লেসে গেলে সে পছন্দ করে না, তো সেই বিষয়গুলো চ্যালেঞ্জিং বিহেভিয়ার তৈরি করে থাকে অনেক সময়। আর লিভিং অ্যান্ড ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সাইকিয়াট্রিক ইনফ্লুয়েন্স আছে। যদি কখনো তার নিজের বা পরিবারের কারো সদস্যের সাইকিয়াট্রিক কোনো, যেমন মুড ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, এই ধরনের সমস্যাগুলো থাকে, তাহলে চ্যালেঞ্জিং বিহেভিয়ার সৃষ্টি হয়। তার মেডিকেল বা হেলথ জনিত কোনো ইস্যু থাকতে পারে। তার দেখা গেল পেটে ব্যথা, সে বলতে পারতেছে না, সেটা সে কিভাবে প্রকাশ করবে? আচরণের মাধ্যমে তো প্রকাশ করবে, তাই না? তো আর হচ্ছে টিচার্স বা পিয়ার্স বিহেভিয়ার, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং বিহেভিয়ার। অনেক সময় এই দুইটা ইস্যুস কাজ করে। আপনারা টিচার যারা আছি, আমরা ইনস্ট্রাকশন দিতে অনেক সময় আমরা যথাযথভাবে ইনস্ট্রাকশন দেই না, বা যারা পিয়ার্স আছে, দেখা গেল পিয়ার্সরা তাদের কি করে, খোঁচাখুচি করে, বুলিং করে, সেই কারণেই কিন্তু অনেক সময় চ্যালেঞ্জিং বিহেভিয়ার দেখা দেয়। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যে তাদের সাথে কাজ করতে গেলে অবশ্যই আমাদের কি চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলোকে আগে বুঝতে হবে না? হ্যাঁ, চ্যালেঞ্জিং বিহেভিয়ার না বোঝা পর্যন্ত কিন্তু আমরা তাদের সাথে যে কাজ করব সেই জায়গাটা আমরা ধরতে পারবো না। তো এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, চ্যালেঞ্জিং বিহেভিয়ার যখনই হচ্ছে তখনই আমাদের ধরে নিতে হবে তার কোনো নিড আছে, যেটা সে কি করতে পারছে না, কমিউনিকেশন করতে পারছে না, প্রকাশ করতে পারছে না যথাযথভাবে। এই জন্য কিন্তু চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলো হয়ে থাকে, এটা আমাদের বুঝতে হবে। বা অনেক সময় ফ্রাস্ট্রেশন, স্যাড হয়ে যায় অনেক বাচ্চা, ক্লাসে হোক বা বাসায় হোক, অনেক ফ্রাস্ট্রেশনে থাকে, ওভার স্টিমুলেশন থাকলে তারপরে ইনএবিলিটি টু এক্সপ্রেস ওয়ান্টস অ্যান্ড নিড, যেটা বললাম, সে প্রকাশ করতে পারে না। বিশেষ করে নন ভার্বাল হলে তার প্রকাশ করার কোনো ওয়ে থাকে না। হ্যাঁ, আর হচ্ছে দুইটা বিষয় এখানে দেখায়। ওয়ান বিহেভিয়ার ক্যান সার্ভ মাল্টিপল নিডস। একটা বিহেভিয়ারের মাধ্যমে সে একাধিক নিড প্রকাশ করতে পারে, আবার একাধিক বিহেভিয়ারের মধ্যে কিন্তু সে একটা নিড সে প্রকাশ করতে পারে। এটা বলা যাবে না আগে থেকে যে সে কেন, কোন নিডটার কারণে সে এই বিহেভিয়ারটা করতেছে। আমাদের এটা তার সাথে কাজ করতে করতে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো আমাদের কিছু বিষয় কনসিডার করতে হবে চ্যালেঞ্জিং বিহেভিয়ারের ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে বি অ্যাওয়্যার দ্যাট ইন্ডিভিজুয়াল মে ল্যাক পার্সোনাল বাউন্ডারিজ। তার কিছু পার্সোনাল বাউন্ডারিজের ল্যাকিংস থাকতে পারে, সেগুলো বিষয়ে আমাদের কনসিডার করতে হবে। তারপরে আনকমফোর্টেবল কোনো সে সিচুয়েশনে আছে কিনা, বা দেখা গেল একজন সে তার কাছে কাউকে যেতে পছন্দ করে না। আমরা যদি তার কাছে যাই, যেমন বিশেষত কম্পিউটার ক্লাসে অনেক সময় হয় যে আমরা পিছন থেকে ইনস্ট্রাকশন দিই, সে ফলো করতে চায় না, সামনে থেকে ইনস্ট্রাকশন দিলে সে আবার সুন্দর করে ফলো করতে চায়। সেই সেন্সিটিভিটিগুলো আমাদের জানতে হবে। তার বড় বিষয় হচ্ছে আর্লি ওয়ার্নিং সাইন। যাদের মধ্যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার আছে, এই বিহেভিয়ার শুরুর আগে তার যে আর্লি ওয়ার্নিং সাইনগুলো, আমরা যেগুলো অ্যান্টিসিডেন্ট বলে থাকি,
এবিসি মডেলে আপনারা জানেন যে বিহেভিয়ারটা ঘটার আগে তার মধ্যে কোন ধরনের সিমটমসগুলো দেখা যায় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেসব বাচ্চার শিশুর মানে চ্যালেঞ্জিং বিহেভিয়ার আছে তাদের আর্লি ওয়ার্নিং সাইনগুলো আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় একটা কি বড় ধরনের বিহেভিয়ার বা যেটা চ্যালেঞ্জিং বিহেভিয়ার ঘটে যেতে পারে। আর আমাদের হচ্ছে অ্যাড্রেস ইমিডিয়েট নিড চ্যালেঞ্জ, যখনই আমরা অ্যান্টিসিডেন্টটা বুঝতে পারবো আমাদের সাথে সাথে তার যে নিডটা, তার হচ্ছে তাকে আমরা চয়েস দিব, এনকারেজ কমিউনিকেশন। একজন মানে হঠাৎ করে কান্না শুরু করেছে, তাকে আমরা কি করব ওই সময়, কি করব বলেন তো? বা হঠাৎ করে একজনের ট্যান্ট্রাম শুরু হয়ে গেছে, তাকে আমরা কি করতে পারি? তাকে কি আমরা ওটা কন্টিনিউ করতে দিব, নাকি তাকে আমরা এনকারেজ করব কমিউনিকেশনের জন্য? তাকে আমরা বলবো যে ঠিক আছে তুমি কি চাও সেটা বলো, তাই না? আমরা এটা তাকে চয়েস দিতে পারি, ঠিক আছে তুমি এই কাজটা এখন ভালো লাগে না, তাহলে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে যাই। এই ধরনের অপশনগুলো তাদের রাখতে হবে, কারণ একই জায়গায় যদি আমরা ভিজিট হয়ে থাকি সে কিন্তু তার ওই চ্যালেঞ্জিং বিহেভিয়ারটা কন্টিনিউ করতেই থাকবে। আমাদের অপশন রাখতে হবে তাদের জন্য। তো আর্লি ওয়ার্নিং সাইন নরমালি চ্যালেঞ্জিং বিহেভিয়ারের ক্ষেত্রে কোন কোন আর্লি ওয়ার্নিং সাইনগুলো দেখা যায় দেখেন। কিছু কমন আর্লি ওয়ার্নিং সাইন হচ্ছে ইনক্রিজ টেনশন, তার মধ্যে সেটা আমরা দেখতে পাবো। অ্যাজিটেশন করবে সে, হ্যাঁ। তারপরে ভার্বাল আউটব্রাশ, তার মধ্যে হঠাৎ করে দেখা গেল সে জোরে জোরে চিৎকার করবে বা কিছু একটা বলবে, এটা মিনিংফুলও হতে পারে বা নন মিনিংফুলও হতে পারে। থ্রেটেনিং লুক, তার আউটলুকটার মধ্যে কিন্তু কিছু দেখলেই বোঝা যাবে যে সে এখন কোন অবস্থায় আছে, বোঝা যায় এরকম চ্যালেঞ্জিং বিহেভিয়ার। আপনারা যখন বুঝতে পারেন কিনা এই ধরনের সিমটমসগুলো দেখে যে একটু পরে তার মধ্যে বিহেভিয়ার শুরু হবে বা একটা কিছু হতে পারে, তো এগুলো। আর আদার চেঞ্জেস ইন বিহেভিয়ার, দেখা গেল ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেগুলো বলে থাকি সেগুলো সে শুরু করবে, মানে তার যে নির্দিষ্ট কাজ সেটা সে আর থাকবে না। তো আমরা এই যে প্রথম ধাপে এখানে আমি একটু পরেই যাব যে আমরা যে বিহেভিয়ারগুলো ম্যানেজ করব সেখানে তিনটা ধাপ আছে। এটাকে বলি আমরা প্রোঅ্যাক্টিভ, অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ। তো প্রোঅ্যাক্টিভ, আমরা যদি আগেই বুঝতে পারি তার চ্যালেঞ্জিং বিহেভিয়ারটা, তাহলে কিন্তু তার বিহেভিয়ার ম্যানেজ করা 95% সম্ভব। আমরা যদি আগেই বুঝতে পারি তার আর্লি ওয়ার্নিং সাইনগুলো এবং আগে যথাযথভাবে তাকে আমরা ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু মানে ওই পর্যন্ত আর যাবে না, সে আগেই কাম এবং কুল হয়ে যাবে। কিন্তু এই প্রোঅ্যাক্টিভ পিরিয়ডে যদি আমরা বুঝতে না পারি, সেটা পরের স্টেজগুলোয় গেলেই মূলত এই যে বড় ধরনের ক্ষতিগুলো হয়ে থাকে। তো আমরা সবসময় এনকারেজ করি যে আপনারা প্রোঅ্যাক্টিভ, যে একজনের আর্লি ওয়ার্নিং সাইন দেখা মাত্রই তাকে আপনারা যতটা সম্ভব তাকে আলাদা করে হোক, 1-to-1 সার্ভিস দিয়ে হোক, হ্যাঁ, বা তাকে ব্রেক দিয়ে হোক, তাকে অফার দিয়ে হোক, সেইভাবে আমরা বিহেভিয়ারটাকে যতটা সম্ভব প্রোঅ্যাক্টিভ পিরিয়ডে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে মানে ওই সময় সে কথা শুনবে, কিন্তু যখন সে অ্যাক্টিভ হয়ে যাবে বা রিঅ্যাক্টিভ পিরিয়ডে কিন্তু কখনোই কথা শুনবে না। এবং ওই সময় আপনি তোকে যাই শেখাতে চান, যত অফারই দেন, হ্যাঁ, খাবার হোক বা অন্যান্য চয়েস মেকিং দেন, কোনো কাজ করবে না। এই জন্য আমরা সবসময় গুরুত্ব দেই প্রোঅ্যাক্টিভ পিরিয়ডে সেটাকে রাখা, চ্যালেঞ্জিং বিহেভিয়ারটা যেন প্রোঅ্যাক্টিভ পিরিয়ডেই শেষ হয়ে যায়। তো আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারি, আমরা দ্রুত রেসপন্ড করতে পারি তার আর্লি ওয়ার্নিং সাইনগুলোর প্রতি, যেন সেটা চ্যালেঞ্জিং বিহেভিয়ার পর্যন্ত না যায়। আমরা রিফ্রেম দ্য সিচুয়েশনটাকে আমরা রিফ্রেম করতে পারি, তাকে অন্যত্র সরিয়ে নিতে পারি, বা যে বিষয়টা নিয়ে তার চ্যালেঞ্জিং বিহেভিয়ার শুরু হচ্ছে সেই সিচুয়েশনটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। আর হচ্ছে এক্সপ্রেস ফিলিংস, আমরা রিফ্লেক্ট করি না আমাদের ফিলিংসগুলো, যে আমি হ্যাঁ বুঝতে পারছি তোমার এখন অনেক খারাপ লাগছে, হ্যাঁ তুমি এখন কি করতে চাও, এই ধরনের তার রিফ্লেক্ট ফিলিংসটা দিতে পারি। সোশ্যাল সাপোর্ট দিতে পারি তাকে। আমরা এক্সারসাইজ, রিল্যাক্সেশন করান আপনারা কখনো?
এটা কিন্তু অনেক কাজ করে। দেখা গেল আর্লি ওয়ার্নিং সাইন দেখা গেছে, তাকে আমরা একটা অন্য কাজে এনগেজ করলাম, এক্সারসাইজ দিলাম, বা তাকে একটা রিমাইন্ডার দিলাম যে বিকাম, হ্যাঁ, যে এখন তোমার ঠান্ডা হতে হবে, বা টেক এ ডিপ ব্রেক। অনেক সময় বলি না আমরা যে একটা জোরে একটা শ্বাস নাও, দেখবা তুমি ঠিক হয়ে যাবা। তো এইগুলো প্রায় হিউমার, কিন্তু তাকে নিয়ে আবার প্র্যাঙ্ক করা যাবে না, হ্যাঁ, মজা করা যাবে না, ঠিক আছে। আমরা হিউমার করতে পারি, ডিস্ট্রাক্ট করতে পারি, লার্ন নিউ স্কিল, তাকে অন্য একটা স্কিল শেখাতে পারি, এনগেজ করতে পারি। তারপরে ওই সিচুয়েশনটাকে আমাদের মূলত ফোকাস করতে হবে, এবং যদি দেখি যে না তার কোনো কিছুতেই কাজ হচ্ছে না, দেন আমরা হচ্ছে আমার থেকে যে ভালো পারে বা যে তাকে পছন্দ করে সেই ব্যক্তিটাকে আমরা এনগেজ করতে পারি বা অ্যাসিস্ট্যান্সের জন্য কল করতে পারি, হ্যাঁ। তো অনেকগুলো কামিং টেকনিক্স আমরা ইউজ করে থাকি। কমন কিছু কামিং টেকনিক আমি এখানে দিয়েছি, দেখেন। নন ভার্বালের ক্ষেত্রে আমরা আই কন্ট্যাক্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আপনারা এই ধরনের সিচুয়েশনে তার দিকে যদি একটু আই কন্ট্যাক্টটা ঠিক রাখেন, সে কি বুঝবে যে তার সাথেই আপনি আছেন, তাকে আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন, তার কথা আপনি শুনছেন, হ্যাঁ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই আই কন্ট্যাক্ট তার সাথে আমরা বজায় রাখতে পারি, আমরা তাকে টাচ করতে পারি, এবং টাচ হচ্ছে উইদাউট এনি গ্রাস, মানে তাকে আমরা ধরবো না, ঠিক আছে। টাচ হচ্ছে জাস্ট এই যে বাহুতে এভাবে পিঠে আলতো করে আমরা নিচের দিকে নিয়ে আসতে পারি। এই টাচে কিন্তু অনেক সময় কি তার সে সেলফটাকে রিগেইন কন্ট্রোল করতে পারে। বডি পশ্চার, আমরা সে যদি কাছে পছন্দ করে কাছে থাকতে পারি, দূরে পছন্দ মানে করলে আমরা দূরে চলে যেতে পারি। ফেসিয়াল এক্সপ্রেশন, এই জায়গাটায় আমরা হয়তো একটু দুর্বল আছি, আমরা ঠিক মতো করতে পারি না। কারোর প্রতি বিরক্ত হলে কি আমরা নিউট্রাল থাকতে পারি না। তো সেম আমাদের এই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রেও যখন আমাদের প্রচন্ড বিরক্তি আসে, এই ফেসিয়াল এক্সপ্রেশনটা যেন আমরা তারপরও নিউট্রাল রাখি। তার দিকে যদি আমি চোখ বড় করে তাকাই বা এমনভাবে প্রশ্ন করি, সে আরো ভয় পাবে, আরো সে কি রেগে থাকলে আরো রেগে যাবে, এই ধরনের হয় না। তো এইটা আমাদের একটু প্র্যাকটিস করতে হবে যেন ফেসিয়াল এক্সপ্রেশনটা আমাদের নিউট্রাল থাকে। আর অ্যাক্সেস টু প্রিফার্ড অবজেক্টস, অ্যাক্টিভিটিস অ্যান্ড এনভায়রনমেন্ট, 2-1 মিনিটের জন্য তাকে আমরা তার পছন্দের একটা জিনিস দিতে পারি কিনা, একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যেটা তার জন্য ক্ষতিকর না, সেই জিনিসটা আমরা কিন্তু দিতেই পারি। ওইভাবে আমরা পরিস্থিতি সামাল দিতে পারি। আর ওয়েট করাতে পারি। আপনারা জানেন যে ওয়েটিং কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ, একটা মারাত্মক অস্ত্র তাদেরকে করার জন্য। তো এটা ইনস্ট্রাকশনটা আমাদের সেভাবেই দিতে হবে যে ঠিক আছে, তুমি তোমার পছন্দের জিনিসটা চাচ্ছ, তুমি একটু ওয়েট করো। দেখবেন তাকে যদি আপনি 2-4-5 মিনিট ওয়েট করাতে পারেন, সে অনেকটাই কি হয়ে যাবে, কাম হয়ে যাবে না, অনেক ঠান্ডা হয়ে যাবে। তো ভার্বালের ক্ষেত্রে আমরা